প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মজার বিষয়টা আগে বলে ফেলি, এই টপিকটা পড়লে একসাথে দুইটা টপিক পড়া হয়ে যাবে। একটা টপিক হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্লাস হৃৎচক্র। ঠিক আছে, মানে এক টপিক পড়বো বাট দুইটা টপিক পড়া হয়ে যাবে। তো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পড়তে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমেই কিছু বেসিক কথা জানে নিতে হবে। যে বেসিক কথাগুলো আমরা প্রথমে জানে নিই। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন অথবা হৃৎচক্র যদি আমরা বলতে যাই, প্রথমে দেখো আমরা মনে রাখবো যে হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। এই হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় কি, সংকোচনকে বলা হয় সিস্টোল। কি বলা হয়? সিস্টোল। এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় কি, ডায়াস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় কি, ডায়াস্টোল। এবং এই একবার সিস্টোল এবং একবার ডায়াস্টোলকে বলা হয় কি, হৃৎস্পন্দন। হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণকে বলা হয় কি, হৃদস্পন্দন, বা ইংরেজিতে বললে আমরা করি কি, হার্ট বিট। সংক্ষেপে HB দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এই যে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় কি, ডায়াস্টোল। এবং একবার হৃদস্পন্দন করতে, বা একটা হৃদস্পন্দন কাকে বলতেছি, একবার সিস্টোল এবং একবার ডায়াস্টোলকে মিলিতভাবে বলা হয় কি, একটা হৃদস্পন্দন বা হার্ট বিট। এখন দেখো, এখানে আরো কথা বলে রাখি যে একজন মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, ঠিক আছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে হার্টবিট করে কয়টা? 70 থেকে 80টা। কয়টা? 70 থেকে 80টা। অন এভারেজ যদি আমরা বলি কত, এভারেজ হচ্ছে 75টি। একটা জিনিস হিসাব করো তো, যে 75টা বিট সম্পন্ন করতে সময় লাগে কতটুকু? সময় লাগে 1 মিনিট ওরফে 60 সেকেন্ড। অতএব একটা বিট সম্পন্ন করতে কত লাগবে? সম্পন্ন করতে সময় লাগবে কত? 60/75, অন এভারেজ 0.8 সেকেন্ড। অর্থাৎ একবার সিস্টোল একবার ডায়াস্টোল, এটা হইতে হৃৎপিণ্ডের মোট সময় লাগে কত? 0.8 সেকেন্ড। দুটো এক্সট্রা ইনফরমেশন লিখে রাখো। যদি কেউ কারো হার্টবিট যদি গ্রেটার দেন 100টা হয় পার মিনিট, তাকে বলে ট্যাকিকার্ডিয়া। আর যদি কারো হার্টবিট 60 পার মিনিট এর কম হয়, তাহলে তাকে বলে কি, ব্রাডিকার্ডিয়া। এগুলো একটু এমসিকিউ জন্য মনে রাখবা, যে নর্মাল হচ্ছে একজন মানুষের হার্টবিট সম্পন্ন হতে সময় লাগে কত, কয়টা মিনিটে হার্টবিট তৈরি করে? 70 থেকে 80টা। তবে যদি কারো হার্টবিট 100টার বেশি হয়ে যায়, তখন তাকে বলে ট্যাকিকার্ডিয়া। আর যদি হার্টবিট 60 থেকে কম হয়ে যায়, তখন তাকে বলে কি, ব্রাডিকার্ডিয়া। এখন দেখো, এই যে হার্টবিটের সময় হৃৎপিণ্ডের ভিতরে কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে এবং হার্টবিটের মধ্যে সময় হৃৎপিণ্ডের কি পরিবর্তন হচ্ছে, দুইটাই আমরা একসাথে পড়বো। এজন্য আমাদের হার্টের ছবিটা আঁকা খুব জরুরি। তাহলে আমরা প্রথমে হার্টের ছবিটা এঁকে নিই। ঠিক আছে, যদি আমি অত ভালো ছবি আঁকতে পারি না, তারপরও যতটুকু পারি চেষ্টা করো, তোমরাও চেষ্টা করো। ঠিক আছে, এরকম করে হার্টের ছবিটা আমরা এঁকে নেই। তোমরা নিজেদের মতো করে চেষ্টা করবা, যদি বইয়ের মতো করে পারো ভালো, আর নাহলে আমার মতো চুরিবিদ্যা শিখে নিবা, যেটা আমরা আগের ভিডিওতে তোমাদের দিয়ে দিছি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের হার্টের ছবি। এখন দেখো, আমরা যদি বলি হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত কিভাবে সঞ্চালিত হয় এবং হৃৎপিণ্ডের সময়, এই রক্ত সঞ্চালনের সময় হৃৎপিণ্ডের ভিতরে কি পরিবর্তনটা আসে, একসাথেই দেখবো। তো এটার জন্য আমরা পড়ে নিই। প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, স্টেপ বাই স্টেপ পড়বো। একটা হচ্ছে অ্যাট্রিয়ামের
ডায়াস্টোল। ডায়াস্টোল একটা জিনিস মাথায় রাখবা, যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টোল ঘটবে এই সময় ভেন্ট্রিকলে ঘটবে সিস্টোল, আর যখন অ্যাট্রিয়ামের সিস্টোল ঘটবে তখন ভেন্ট্রিকলে ঘটবে কি ডায়াস্টোল। এই কথাটা মাথায় রাখবা। তাহলে দেখো প্রথমে আসে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। ডায়াস্টোল মানে কি প্রসারণ। যখন অ্যাট্রিয়াম দুইটা প্রসারিত হবে ট্রাইক অ্যাসিড ভালভ বাইক অ্যাসিড ভালভ কি থাকবে বন্ধ থাকবে, ঠিক আছে কিনা। তখন শরীরের বিভিন্ন অংশ থেকে, যেমন শরীরের উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং শরীরের নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা কাভা এবং হৃৎপিণ্ডের প্রাচীর থেকে করোনারি শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় নিয়ে আসে রাইট অ্যাট্রিয়ামে, ঠিক আছে। আবার ঠিক একই সময় তুমি জানো যে আমাদের ফুসফুস কোথায় অবস্থান করে, হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে দুই ফুসফুসের মাঝখানে বাম দিকে। তাহলে তার দুই সাইডে কি আছে ফুসফুস আছে, এইদিকে একটা ফুসফুস এইদিকে একটা ফুসফুস। দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত, কোন যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্ত এই পালমোনারি শিরার মাধ্যমে দুই ফুসফুস থেকে কোথায় আসে লেফট অ্যাট্রিয়ামে। ভালো করে বুঝবা, আমরা ছবিটা দেখে বুঝতে হবে, তাহলে তুমি আরামসে পড়ালেখা করতে পারবা, ঠিক আছে। বুঝে বুঝে পড়লে পড়া মুখস্থ করার দরকার পড়ে না, তোমার মুখস্থ হয়ে যায় অটোমেটিক। আর অনেকেই প্রশ্ন করে স্যার এত বড় জিনিস কেমনে মুখস্থ করবো, তুমি মুখস্থ করলে তো মুখস্থ থাকতো না, তোমাকে কি করতে হবে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আগের ক্লাসে আমরা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে পড়াই ফেলছি, কোনটা রাইট অ্যাট্রিয়াম কোনটা লেফট অ্যাট্রিয়াম, কোনটা রাইট ভেন্ট্রিকল কোনটা লেফট। দেখো আমি তারপর বলছি এটা রাইট অ্যাট্রিয়াম রাইট, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এটা কি লেফট ভেন্ট্রিকল। তাহলে প্রথমে কি বললাম অ্যাট্রিয়ামে যখন ডায়াস্টল ঘটছে তখন কি হবে যে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শরীরের উপরের অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে, শরীরের মুখের অংশ থেকে নিম্ন মহাশিরার মাধ্যমে, আর হৃৎপিণ্ডের প্রাচীর থেকে করোনারি শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে রাইট অ্যাট্রিয়ামে। ঠিক একই সময় দুই দিকে দুই ফুসফুস থেকে পালমোনারি ধমনির মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আসে কোথায় লেফট অ্যাট্রিয়ামে। আর এটার জন্য সময় লাগে 0.7 সেকেন্ড। কতটুকু সময় লাগবে 0.7 সেকেন্ড। এরপরে যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয়ে গেল এরপর হবে অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের কি ঘটবে সিস্টল ঘটবে। যখন অ্যাট্রিয়ামের সিস্টল ঘটবে তখন কি ঘটনা ঘটবে, তুমি একটু এটার সাথে বইয়ের পড়াটা মিলাই নিতে পারো, ঠিক আছে। আমি যে কতটুকু পড়াইলাম এখানে দেখো যে প্রথমে দেহের ঊর্ধ্বভাগের এই যে হৃৎপিণ্ডের মাধ্যমে নিচের বর্ণিত উপায়ে রক্ত সংবহিত, এখানে দেখো লেখা আছে দেহের ঊর্ধ্বভাগ থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং নিম্নভাগ থেকে ইনফিরিয়র ভেনা কাভা মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে। ঠিক একই সময় পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস দ্বয় থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে। তাহলে মিলছে প্রথম কথা কি যে যখন অ্যাট্রিয়ামের প্রসারণ ঘটে তখন ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে শরীরের উপরের অংশ, নিম্ন মহাশিরার সাহায্যে শরীরের নিচের অংশ এবং করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত রাইট অ্যাট্রিয়ামে এবং দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে কোথায় লেফট অ্যাট্রিয়ামে। এতো অ্যাট্রিয়ামে যখন সিস্টল ঘটবে তখন কি ঘটবে এখানে চাপ পড়বে, কি পড়বে চাপ। যখন এখানে চাপ পড়বে তখন এই ট্রাইকাসিড ভালভ এবং বাইকাসিড ভালভ কি হবে খুলে যাবে। যদি ট্রাইকাসিড ভালভ এবং বাইকাসিড ভালভ খুলে যায় তাহলে কি হবে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এখানে ওইখান থেকে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকলে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকলে ফেরত আসে, ঠিক আছে। তাহলে কি হলো যখন আমাদের এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসলো আর এখানে দেখো অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসলো। ওকে, তাহলে এবার মিলাও, পড়ার সাথে মিলাই নাও। এই যে দেখো লেখা আছে না অ্যাট্রিয়াম দুটি সংকুচিত হলে অ্যাট্রিয়ামের ভিতরে চাপ বৃদ্ধির কারণে বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথের বাইকাসপিড কপাটিকা এবং ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র ট্রাইকাসপিড কপাটিকা কি হয় খুলে যায়। ফলে বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত বাম ভেন্ট্রিকলে এবং ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। ক্লিয়ার? এখন দেখো এর পরের লাইনটা যদি আমরা দেখি এখানে একটা মাথায় রাখবা যে প্রথমে এইটার জন্য সময় লাগে 0.1 সেকেন্ড, কারণ আমরা আগেই পড়ছি যে একবার সিস্টল এবং একবার ডায়াস্টলের মোট সময় কত হইতে হবে 0.8 সেকেন্ড। তাহলে এটাতে যদি আমার 0.7 সেকেন্ড লাগে তাহলে এখানে কত হবে 0.1 সেকেন্ড। কারণ অ্যাট্রিয়ামের সিস্টলের সময় এখানে 0.1 সেকেন্ডকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে প্রথম 0.05 সেকেন্ড আর পরের 0.05 সেকেন্ড। প্রথমে রক্তের চাপ থাকে কি বেশি, রক্তের চাপ বেশি, ফলে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে কি হয় দ্রুত যায়। এই দ্রুত যায় বলে এই দশাটাকে বলা হয় ডায়নামিক দশা। কি বলা হয়
ডায়নামিক দশা। ঠিক একই সময় পরের যে 0.05 সেকেন্ডে আছে এখানে রক্তের চাপটা কি থাকে? কম, কারণ আগেই রক্ত চলে গেছে, রক্তের চাপ কম থাকে এবং রক্ত কি আরে ধীরে ধীরে কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। এই জন্য এই দশাটাকে বলা হয় কি? অ্যাডাইনামিক দশা। এটাকে কি বলা হয়? অ্যাডাইনামিক দশা। এটাকে বলা হচ্ছে কি? অ্যাডাইনামিক দশা। ঠিক আছে, এবার দেখো যখন আমাদের একটা কথা মাথায় বলছিলাম রাখতে, যে যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল ঘটে ঠিক ওই সময় কি হবে? ভেন্ট্রিকলের সিস্টল ঘটবে। ভেন্ট্রিকলের সিস্টল ঘটবে। কি ঘটবে? সিস্টল ঘটে। কেন ভেন্ট্রিকলের সিস্টল ঘটবে এটা একটু ভালো করে বুঝো। যদি এখানেও সংকোচন ঘটে, এখানেও সংকোচন ঘটে, আবার এখানেও প্রসারণ ঘটে, এখানেও প্রসারণ ঘটে, তাহলে একটা ঝামেলা আছে। দেখো যখন এখানে সংকোচন ঘটে, এখানে যদি সংকোচন ঘটে তো এদিক থেকে রক্ত কিন্তু এদিকে আসতে পারবে না, কারণ উপর থেকেও রক্তের একটা চাপ থাকবে নিচের দিকে, আর এখানেও যদি সংকোচন হয় নিচ থেকেও কিন্তু এদিকে যাওয়ার রক্তের একটা চাপ থাকবে। এই জন্য কি হয়, যখন এখানে সংকোচন ঘটে তাহলে এখানে কি ঘটে? প্রসারণ। ফলে এইখানে চাপের কারণে রক্তটা এদিকে আসে, আর এইখানে প্রসারণ হওয়ার কারণে রক্তটা থাকার একটা জায়গা পায়। আবার যখন এখানে প্রসারণ ঘটে তখন এইখানে কি হয়? সংকোচন ঘটে। ফলে রক্ত এখানে আস্তে আস্তে আগের বার যেটুকু রক্ত আমি এখানে নিছি সেই রক্তটা বের হয়ে চলে যায়। কথাটা বুঝতে পারছি তো? তো এই জন্য আমাদের যখন অ্যাট্রিয়ামে ডায়াস্টল ঘটে তখন ভেন্ট্রিকলে কি করবে? সিস্টল। যখন ভেন্ট্রিকলে সিস্টল হবে তখন ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ আবার কি যাবে? বন্ধ হয়ে যাবে। ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ বন্ধ হয়ে গেলে খুলে যাবে কে? সেমিলুনার কপাটিকাগুলা খুলে যাবে। যখন সেমিলুনার কপাটিকা খুলে গেল তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী বা ফুসফুসের ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে এবং অক্সিজেন যুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনীর মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হয়। তাহলে আমরা কি বলবো? যে যখন আমাদের ভেন্ট্রিকলের সিস্টল হয় তখন ট্রাইকাসিড এবং বাইকাসিড ভালভ বন্ধ হয়ে যায়, কিন্তু সেমিলুনার ভালভ খুলে যায়। এই সময় রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে এবং অক্সিজেন যুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনীর মাধ্যমে আমাদের কি আরে সারা শরীরে প্রবাহিত হয়। কথাটা বুঝতে পারছি? আর এই যে দেখো যখন ট্রাইকাসিড ভালভ এবং বাইকাসিড ভালভ বন্ধ হয়ে যায় তখন একটা শব্দ করে, সেটা হচ্ছে কি? লাভ। তখন একটা শব্দ শুনি, সেটা হচ্ছে কি? লাভ। ধরো আমরা এরকম বলি না যে তোমাকে দেখার পরে আমার বুক ধুকপুক 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 করতেছে, তাহলে ধুকপুক ধুকপুক করে না, ঠিক আছে? ধুকপুক ধুকপুক করে না। এখানে সাউন্ড যেটা পাবে সেটা কিসের মতো? লাভ। আর এটা সাউন্ড পাবো ডাব। ওটা কেমনে? যখন আমাদের এই রক্তটা উপরের দিকে চলে গেল তখন এই যে রক্তগুলো আছে না, এটা আবার ব্যাক ফ্লো করতে পারে, এটাও ব্ল্যাক ফ্লো করতে পারে, যেন আবার আমাদের সেমিলুনার কপাটিগুলো ধ্রুম করে বন্ধ হয়ে যায়। যখন এটা বন্ধ হয়ে যায় কোন সময়? এটা ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়। ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়, ডায়াস্টল। এই ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় সেমিলুনার কপাটিগুলো বন্ধ হয়ে যায়, তখন একটা শব্দ পাই, সেটা হচ্ছে কি রে? ডাব। ঠিক আছে, সুতরাং মনে রাখবা আমাদের বুক ধুকপুক ধুকপুক করে না, করে কি? লাবডাব 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 লাবডাব। ওকে, এই হইলো কাহিনী। কথাটা বুঝতে পারছি? তাহলে আমরা পড়ে ফেললাম রক্ত সংবহন কিভাবে হচ্ছে। একটু বইয়ের সাথে দেখো এরপরে লাইনটা যদি আমরা বলি যে অ্যাট্রিয়ামের সংকোচনের পরপরেই কি ঘটবে? দেখো অ্যাট্রিয়ামের স্লথন হয় এবং ভেন্ট্রিকলের সংকোচন শুরু হয়। ভেন্ট্রিকলে যখন সংকোচন হয় তখন ভেন্ট্রিকলের চাপ বৃদ্ধির কারণে বাইকাসিড এবং ট্রাইকাসিড ভালভ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায় এবং অ্যাওর্টা এবং পালমোনারি ধমনীর মুখে সেমিলুনার কপাটিকা কি হয়? খুলে যায়। ফলে বাম ভেন্ট্রিকলের অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টা দিয়ে সমগ্র দেহে, ডান ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসের দিকে ধাবিত হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে একবার বলে নেই। এমনিতেই কি হবে? প্রথমে অ্যাট্রিয়ামের প্রসারণ ঘটবে, জায়গা বাড়ে গেল, তখন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং করোনারি শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে এবং দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসে? লেফট অ্যাট্রিয়ামে। এরপরে অ্যাট্রিয়ামের কি ঘটবে? সংকোচন ঘটবে। অ্যাট্রিয়ামের সংকোচন হইলে ট্রাইকাসিড এবং বাইকাসিড ভালভ খুলে যাবে, তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে এবং অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। ঠিক এরপরে আমাদের কি হবে? আমাদের অ্যাট্রিয়ামগুলা ভেন্ট্রিকলটা সংকুচিত হবে। ভেন্ট্রিকল সংকুচিত হলে আমার ট্রাইকাসিড বাইকাসিড ভালভ বন্ধ হয়ে যাবে, সেমিলুনার ভালভ খুলে যাবে। তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে এবং অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হয়। এটাই হচ্ছে রক্ত সংবহন। তো এখান থেকে একটা
টেকনিক্যাল প্রশ্ন আসে যে মানব সংবহনকে দ্বিবর্তনী সংবহন বলা হয় কেন? কিরে, মানব সংবহনকে দ্বিবর্তনী সংবহন বলা হয় কেন? এরকম একটা প্রশ্ন আছে। মানে দ্বিবর্তনী সংবহন, তুমি আগে বুঝো বর্তনী কি, ফিজিক্সে পড়ছো যে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ সমস্ত গতিপথটাকেই বলতেছি আমরা কি, বর্তনী। ঠিক আছে, মানুষের সমগ্র দেহে রক্ত পরিবাহের যে নালীপথটা আছে সেটাকেই আমরা কি বলতেছি, বর্তনী। এখন বলছে যে মানব সংবহনকে কেন দ্বিবর্তনী বলা, কারণ এখানে দুইটা বর্তনী, অর্থাৎ দুইটা সিস্টেমের মধ্যে রক্ত সঞ্চালন হয়। যেখানে তুমি যদি দেখো, এটা যদি আমার মানব হৃৎপিণ্ড হয়, তুমি দেখো ভাগ করলাম, এখানে যে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। প্রথমে কি হইল, দুইটা গতিপথ পাচ্ছি। ধরো এদিকে আমার অঙ্গ আছে আর এদিকে আছে কি, ফুসফুস। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি ঘটনা ঘটলো, আমাদের এই যে লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনীর মাধ্যমে রক্ত সমগ্র দেহে প্রবাহিত হইল, অঙ্গ পর্যন্ত গেল, অঙ্গে সে অক্সিজেন দিল এবং কি নিবে, সে কার্বন ডাইঅক্সাইডকে নিবে। কাকে নিবে, কার্বন ডাইঅক্সাইডকে নিবে। কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে যেই নালীটা, তার নাম হচ্ছে কি রে, ধমনী, শিরা। এই শিরাটা হচ্ছে কোথায় নিয়ে রক্তটা পৌঁছায়, আমাদের রাইট এট্রিয়ামে। তাহলে এটা একটা গতিপথ, রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত কি হইল সমগ্র দেহে, দেহ থেকে আবার কোথায়, রাইট এট্রিয়ামে আসলো। ঠিক আছে কি না? এখানে আসার পরে এই রক্তটা যখন এখানে যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তারপর কি হয়, আমাদের ফুসফুসে নিয়ে যাওয়া হয়। ফুসফুসের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটবে এবং ফুসফুস থেকে আবার রক্ত কোথায় আসতেছে, আমাদের হৃৎপিণ্ডে। কথাটা বুঝতে পারছি? তো এই যে দেখো, আমাদের রক্ত প্রথমে কি হলো, হৃৎপিণ্ড থেকে অঙ্গ, অঙ্গ থেকে আবার হৃৎপিণ্ডে, আবার আরেকটা সংবহনে সে কি হচ্ছে, রক্ত হৃৎপিণ্ড থেকে কোথায় যায়, ফুসফুস, ফুসফুস থেকে আবার কি রে, হৃৎপিণ্ডে আসছে। অর্থাৎ দুইটা বর্তনীর মাধ্যমে তারা রক্ত সংবহন করতেছে। এই জন্য এই সংবহনটাকে আমরা বলি কি, দ্বিবর্তনী সংবহন। তাহলে এই যে দেখো, এটা তুমি এটা পড়ে নিতে পারো যে দ্বিবর্তনী সংবহন বলতে কি বোঝায়, বা ডাবল সার্কুলেশন কি বলে। মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিবর্তনী সংবহন সংঘটিত হয়। দ্বিবর্তনী সংবহনের অর্থ হইল রক্ত সমগ্র দেহে প্রতিবার সংবহনের জন্য দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করে। দ্বিবর্তনী সংবহনের মধ্যে একটা যে পালমোনারি সংবহন, যেখানে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে, অন্যটি হচ্ছে কি সিস্টেমিক সংবহন, যেখানে হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। আর দ্বিবর্তনী সংবহনের সুবিধা হলো কি, অক্সিজেন গ্রহণের জন্য রক্তকে ফুসফুসে প্রেরণ করা হয় এবং সমগ্র দেহের সংবহনের জন্য পুনরায় পাম্প করার জন্য আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। আর হৃৎপিণ্ডকে দুইভাবে বিভক্ত করায় বর্তনী দ্বিবর্তনী সম্ভব হয়েছে। এগুলো তোমরা একবার রিডিং দিয়ে নিবা। আমরা 20 টাকার একটা প্রশ্ন করব যে হৃৎপিণ্ড কখনো অবসন্ন বা ক্লান্ত হয় না কেন? ঠিক আছে, হৃৎপিণ্ড কেন কখনো ক্লান্ত হয় না, এটার উত্তর যদি আমি তোমাকে দিতে চাই তাহলে আমাদের একটা নতুন শব্দ পড়তে হবে। তাহলে দেখো, প্রথমে আসি, হৃৎপিণ্ড কেন ক্লান্ত হয় না। হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না কেন? ক্লান্ত হয় না কেন? ঠিক আছে, হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না কেন? ঠিক আছে, তা প্রথমটা আসো, এখানে একটা নতুন ওয়ার্ড পুরো, তার নাম হচ্ছে নিশার কাল। নিশার কাল কি বলবো, নিশার কাল বা রিফ্রাক্টরি পিরিয়ড। এই শব্দটার মিনিং যদি তুমি বুঝো তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, আমি সারাদিন কাজ করি, সারাদিন কাজ করলে বিকালবেলা বা রাতের মধ্যে আমার শরীর ক্লান্ত হয়ে যায়, আবার যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাই, পরের দিন আবার ফুল এনার্জি পাই। অর্থাৎ আমি যদি রেস্ট নেওয়ার সময় পাই, আমার কোষগুলা তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই হলে তারা মাইটোকন্ড্রিয়ার সাথে পর্যাপ্ত পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে, আর ওই শক্তিটা পরবর্তীতে আবার কাজে লাগাইতে পারি আমরা। ঠিক আছে কিনা? তো ঠিক এরকম হৃৎপিণ্ডের ক্ষেত্রে একটা কথা হচ্ছে নিশার কাল বা রিফ্রাক্টরি পিরিয়ড আমরা কাকে বলতেছি। প্রথম মনে রাখবা যে কোন একটা পেশি, কোনো পেশি প্রথম উদ্দীপনা, আগে লিখে দিচ্ছি, উদ্দীপনা দেওয়ার পর যে ন্যূনতম সময়ের মধ্যে দ্বিতীয়
উদ্দীপনার উদ্দীপনার প্রতি সাড়া দেয় না, সাড়া দেয় না, তাকে আমরা কি বলতেছি? তাকে নিশার কাল বলা হয়। কি? নিশার কাল বলে। তাকে কি বলা হয়? নিশার কাল বলে। অর্থাৎ ধরো আমার এটা মাংসপেশি, যে ন্যূনতম সময় আমি এটা গুঁতা দেওয়ার, ওই ন্যূনতম সময় যদি আমি দ্বিতীয় গুঁতাটা দেই, তাহলে আমার এই মাংসপেশিটা বুঝতে পারবে না, যে সে ভাববে কি আমাকে একটাই মাত্র কি গুঁতা দেওয়া হয়েছে। ঠিক আছে কি না? তাহলে কি বললাম, যে ধরো এটা একটা মাংসপেশি, এটার মধ্যে একটা সময়, এটা আমরা উদ্দীপনা দিলাম। যদি আমরা 0.1 মিলি সেকেন্ডের মধ্যে তাকে দ্বিতীয় আরেকটা উদ্দীপনা দেই, সেক্ষেত্রে সে ভাববে কি তাকে একটাই মাত্র কি দেওয়া হয়েছে, উদ্দীপনা দেওয়া হয়েছে, সে কিন্তু দুইটাকে আলাদা করতে পারবে না। ঠিক আছে? আর এই যে ন্যূনতমের মধ্যে 0.1 মিলি সেকেন্ডকেই আমরা বলতেছি কি নিশার কাল। কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে সেই নিশার কালটা একটু কি বেশি। আর একটা কথা মনে রাখবা, তোমরা জানো যে আগে তোমাকে বুঝতে হবে কেন শরীর ক্লান্ত হয়। শরীর কেন ক্লান্ত হয়, যদি এটা বুঝতে পারো তাহলে কেন হৃৎপিণ্ড ক্লান্ত হয় না সেটা বুঝতে পারবা। ক্লান্ত হওয়ার কারণ মনে রাখবা, আমার শরীর যখন কাজ করে তারা কি করে, C6H12O6 শর্করা জাতীয় খাদ্যকে অক্সিজেনের সাথে জারিত করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। কি করে? শক্তি উৎপন্ন করে, যেটাকে বলা হয় সবাত শোষণ। কি বলা হয়? সবাত শ্বসন। এখন মনে করো আমার শরীর কাজ করতেছে ঠিকই, কিন্তু সেই অনুযায়ী যতটুকু শক্তি উৎপন্ন করা দরকার সেই অনুযায়ী সে কি পাচ্ছে না, সে অনুযায়ী সে কি করতে পারতেছে না, আমাদের ঠিক মতো কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন, এই অক্সিজেন পাচ্ছে না। অক্সিজেন যদি সে না পায়, তখন এটা কথা মনে রাখবা, অক্সিজেন যদি সে না পায় তখন এখানে সবাত শোষণ না ঘটে কি ঘটবে, অবাত শোষণ ঘটবে। কি হবে? অবাত শোষণ। আর এই অবাত শোষণের ফলে এখানে উৎপন্ন হবে কি, ল্যাকটিক অ্যাসিড। অবাত শোষণের ফলে এখানে কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। মাংসপেশিতে কি জমা হয়, ল্যাকটিক অ্যাসিড। আর এই ল্যাকটিক অ্যাসিডটাই মূলত আমাদের ওই জায়গায় যেখানে জমা হবে সেখানে ব্যথা অনুভব করাবে বা ক্লান্ত অনুভব করাবে। ঠিক আছে কিনা? তো এখন বলা আছে যে হৃৎপিণ্ডের যে নিশার কালটা সেটা অনেক বেশি, আর এই নিশার কালের মধ্যে তারা কি করে, এই ল্যাকটিক অ্যাসিডটাকে তারা ব্যবহার করে পুষ্টি উপাদানে পরিণত করে ফেলতে পারে। এই জন্য তার হৃৎপিণ্ডের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমা হয় না, আর ল্যাকটিক অ্যাসিড জমা হয় না বলে হৃৎপিণ্ড কখনো কি হয় না, ক্লান্ত হয় না। দেখো এখানে বলছে যে একটি উদ্দীপনা প্রয়োগের পরবর্তী যে সময়কালের মধ্যে কোনো উদ্দীপনাশীল কোষ বা টিস্যু দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দেয় না, তাকেই বলা হচ্ছে কি নিশার কাল। আর হৃৎপিণ্ড গঠনকারী হৃৎপেশি দীর্ঘতম নিশার কালের অধিকারী হওয়ায় কখনো অবসন্ন হয় না। সাধারণত পর্বত সম্পাদনের ফলে বিপাকীয় বর্জ্য, বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে কোষগুলো কি হয়, অবসন্ন হয়। কিন্তু হৃৎপেশির নিশার কাল দীর্ঘ হওয়ায় এই সময়ের মধ্যে বর্জ্য পদার্থ থেকে কি হয়, সে মুক্ত হয়। এছাড়াও হৃৎপেশি ল্যাকটিক অ্যাসিডকে পুষ্টির জন্য ব্যবহার করতে পারে। যেহেতু এখানে ল্যাকটিক অ্যাসিড জমাই হচ্ছে না, তাহলে আমার কি সেখানে কি পেশিগুলো ক্লান্ত হবে, হবে না। এই জন্য হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না। মাথায় রাখবা, হৃৎপেশি যেদিন ক্লান্ত হবে বা রেস্টে যাবে, তুমি সেদিন কি হবা, রেস্ট ইন পিস, এমএলএ ফাটাকষ্টের মতো, ইন দ্য ভোগ অফ মা। ঠিক আছে? ইন দ্য ভোগ অফ মায়ের, তুমি মায়ের ভোগে চলে যাবে। এখন দেখো তাহলে হৃৎপিণ্ডের কাজ কি, আমরা বলতে পারি হৃৎপিণ্ডের কাজ কি বলো, একটু আগেই পড়ছি হৃৎপিণ্ডের কাজ। তাহলে হৃৎপিণ্ডের কাজ হচ্ছে, হৃৎপিণ্ডের একমাত্র কাজ হলো কি রে, রক্ত সংবহন করা, রক্ত সংবহন করা। ঠিক আছে? তাহলে এখন ধরো অনেকেই কি বলে যে তোমার জন্য আমি হৃদয়ের খাতায় চিঠি লিখেছি, নাম লিখেছি তোমার নাম। ঠিক আছে? এরকম কত গান টান শোনায়। তোমার আসে যদি কেউ বলে যে হচ্ছে তোমার জন্য আমি হৃদয়ের খাতায় বা হৃৎপিণ্ডে এরকম নাম লিখেছি, তাকে বলবা এসব আবেগী কথাবার্তা বাদ দাও, সায়েন্স পড়ো। সায়েন্সে বলা আছে হৃৎপিণ্ডের একমাত্র কাজ হচ্ছে কি করা, রক্ত পরিবহন করা, চিঠি লেখা না। চিঠি লেখা আছে কি কার কাজ, ব্রেনের কাজ। ওকে, আরেকটা কথা বলে রাখি যে আমরা যে বললাম না যে হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করে, এমনটা না, হৃৎপিণ্ড করে কি লাভডাপ লাভডাপ লাভডাপ। এখন ধরো এই সেম জিনিসটাই আমরা হৃদচক্র হিসেবে বলবো। কি বলবো? হৃদচক্র। আমরা পড়ে ফেলছি, যে আসলে একটু টাইমিংটা বলে রাখি
যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় হৃৎপিণ্ড প্রসারিত হয়, হৃৎপিণ্ডের প্রসারণ ঘটলে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসে এবং এবং দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়ামে আসে। এবার দেখো অ্যাট্রিয়ামে যখন সিস্টল ঘটে তখন এখানে চাপ বাড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে এবং অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে। এটার জন্য সময় লাগবে কত 0.1 সেকেন্ড, যেটা আমরা দুইটা স্টেপে ভাগ করছি। 0.05 সেকেন্ড, যেখানে রক্তের চাপ প্রথম দিকে বেশি থাকে এজন্য এখান থেকে রক্ত দ্রুত আসে, যেন এটা বলে ডাইনামিক দশা। আর পরের সেকেন্ড 0.05 সেকেন্ডে রক্তের চাপটা একটু কম থাকে, এজন্য রক্ত ধীরে আসে, এই জন্য এটাকে বলা হয় কি অ্যাডাইনামিক দশা। এবার ভেন্ট্রিকলে যখন সিস্টল ঘটবে তখন এখান থেকে রক্ত আমাদেরকে ট্রাইক অ্যাসিড এবং বাইক অ্যাসিড ভালভ বন্ধ হয়ে যায়, তখন একটা শব্দ পাই লাভ, এবং এখান থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা সেমিলুনার ভালভের মাধ্যমে দুই ফুসফুসে এবং অক্সিজেন যুক্ত রক্তটা মহাধমনির মাধ্যমে হচ্ছে কি সারা শরীরে প্রবাহিত হয়। আর এটার জন্য সময় লাগে 0.3 সেকেন্ড, ঠিক আছে। এবং ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টল ঘটবে তখন এটার প্রসারণ ঘটবে, আবার অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় আসবে, আমাদের ভেন্ট্রিকলে আসবে। এই সময় দেখবা যেন পালমোনারি ধমনী এবং মহাধমনির রক্তটা ব্যাক না আসে, এই সময় সেমিলুনার ভালভটা তাড়াতাড়ি করে বন্ধ হয়ে যায়, তাহলে এটা আমরা সাউন্ড পাই, যাকে বলা হয় কি ডাব, ঠিক আছে। তো এটার জন্য আমার সময় লাগে 0.5 সেকেন্ড। একটা কথা মনে রাখবা, তুমি যেমন কাজ করার থেকে রেস্ট করতে বেশি পছন্দ করো, ঠিক এরকম মনে রাখবা সংকোচনের সময় বা সিস্টলকে বলা হচ্ছে হৃৎপিণ্ড কাজ করা লাগে, আর ডায়াস্টলের সময় তার কাজ করার লাগে না। যেন মাথায় রাখবা অ্যাট্রিয়ামের ডায়াস্টলের টাইমটা সব সময় বেশি, এটার কথা 0.7 সেকেন্ড, আর সিস্টল হিসেবে মাত্র কত 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকলের ক্ষেত্রে ডায়াস্টল দেখো 0.5 সেকেন্ড, আর সিস্টল হিসেবে কত 0.3 সেকেন্ড। তো এটা আমি আর রিডিং পড়াচ্ছি না, রিডিং পড়ালে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সো তোমরা একটু কষ্ট করে কার্ডিয়াক চক্রটা ভালো করে একবার রিডিং দিবা, যা পড়াইছি এগুলাই এখানে লেখা আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।